সুপ্রিয় দর্শক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোচনা অনুষ্ঠানের সফলতার ৭ বছর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ম স আরিফিন সিদ্দিক, আছেন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ মুখলেসুর রহমান, তার পাশে আছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল AFM জাহাঙ্গীর আলম। আমি প্রথমেই প্রশ্ন করতে চাচ্ছি র্যাবের মহাপরিচালক মহোদয়কে, কি উদ্দেশ্যে এবং কখন কি কারণে এই র্যাবের জন্ম হয়েছিল? আপনারা জানেন যে দেশের আইন শৃঙ্খলা যখন অবনতির একটি চরম পর্যায়ে যায়, যখন দেশে হত্যা, লুটতরাজ এবং চরমপন্থীরা বেপরোয়া, জঙ্গিরা বেপরোয়া, অর্থাৎ আইন শৃঙ্খলা যখন দেশে খুব নাজুক অবস্থায় যায়, সেরকম একটা বিশেষ পরিস্থিতিতে 2004 সালের 26শে মার্চ আমাদের যে স্বাধীনতা দিবস আছে, স্বাধীনতা দিবসের প্যারেডের মাধ্যমে এই ফোর্সের জন্ম হয়। এই ফোর্সটি, আপনারা জানেন যে এই ফোর্সে বিভিন্ন বাহিনী থেকে লোকজন আসে, যে পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিডিআর, কোস্টগার্ড, এছাড়া সিভিল প্রশাসনেরও লোক আছে। এর সমন্বয়ে এই ফোর্সটি গঠন করা হয়, বিশেষ করে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে বিগত সরকারের সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কার্যক্রম এবং বর্তমান সরকারের সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কার্যক্রমের মূল্যায়ন কি? যে কোনো গণতান্ত্রিক দেশে একটা নির্দিষ্ট সময়ের পর নির্বাচন হয়, সরকার পরিবর্তন হয়, নতুন সরকার আসে, অথবা যে সরকার আছে সেই সরকার আবার নতুনভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হয়। কিন্তু প্রতিষ্ঠানগুলো যেগুলো থাকে, যে সেটি সরকারি প্রতিষ্ঠান হোক, আধা সরকারি প্রতিষ্ঠান হোক, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলে তো সেটার ব্যাপারে আরও বেশি গুরুত্ব এই জায়গায় আসে যে এই প্রতিষ্ঠানগুলো চলবে প্রতিষ্ঠানের নিয়মে। আইন যে কোনো সরকারের, যে কোনো নির্বাচিত সরকারের প্রধান দায়িত্বই হচ্ছে সেই দেশের জনগণের জীবনের নিরাপত্তা প্রদান করা, জনগণের সম্মান এবং সম্ভ্রমের নিরাপত্তা প্রদান করা, এবং জনগণের সম্পদের নিরাপত্তা প্রদান করা। এবং এই কাজগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে জনগণ আশা করে। তো আমি যেটি দেখেছি যে বিভিন্ন সময় সরকার পরিবর্তনের সাথে সাথে অথবা সরকার আসার সাথে সাথে নানা ধরনের সমস্যা আমাদের মতো দেশগুলোতে দেখা দেয়। এটির একটা বড় কারণ যে গণতন্ত্র এখানে এখনও খুব সুসংহত হয়নি। সেই কারণে বহু ধরনের প্রশাসনিক চাপ, প্রশাসনিক নিয়ন্ত্রণ কাজ করে বিভিন্ন সময়। তো সেগুলো যাতে না হয় সেদিকেই আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সজাগ থাকতে হবে, এবং যারা দেশকে রাজনৈতিক নেতৃত্ব দেন, যারা দেশের প্রশাসনকে নেতৃত্ব দেন, তাদেরও কিন্তু এই বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে। কারণ জনগণ, সরকার পরিবর্তন হবে এটি প্রত্যাশিত, কিন্তু এর সাথে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজকর্মের খুব বেশি পরিবর্তন আমরা দেখতে চাই না। তবে আপনি যেটি বলেছেন, যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে যেটি লক্ষ্য করি, যে বিগত সময়ে আমি দেখেছি পত্রপত্রিকায়, গণমাধ্যমে যে ক্রস ফায়ারের একটা বিষয়, প্রায়শই পত্রপত্রিকায় ক্রস ফায়ারের সংবাদ আমরা দেখেছি, এবং তাতে করে একসময় মনে হয়েছে যে এই ক্রস ফায়ারগুলো কেন হচ্ছে, কী কারণে ঘটছে। প্রত্যেকেরই তো একটি তার অধিকার আছে। একজন যদি অপরাধী হয়, একজন যদি সন্ত্রাসী হয়, তারও কিছুটা মানবিক অধিকার যেগুলো আছে সেগুলো দিয়েই তাকে বিচার করতে হবে, তাকে শাস্তি দিতে হবে, এমনকি তার শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে। তো সেই দিক থেকে আমি দেখতে পাই ইদানিংকালে গণমাধ্যমে এই ক্রস ফায়ার বা এই ধরনের হত্যাকাণ্ডের খবর খুব কম, নাই বললেই চলে। আমি দেখিনি, বিগত কয়েক মাসে আমি দেখিনি। তো এতে আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যথাযথভাবেই তাদের দায়িত্ব পালন করে চলেছেন। এবং এখানে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা একটা বলতে পারি। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়ায়
আমরা খবর পেলাম যে একটি সংঘবদ্ধ গোষ্ঠী, যার মধ্যে আমাদের ছাত্ররাও আছে, এটা অত্যন্ত দুঃখজনক অবশ্য, তারা এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষার হলে নকল করা এবং অন্যকে নকলের সহায়তা করা, এই কাজটি করে চলেছে বহুদিন যাবত। যখন আমি খবর পেলাম, আমি সঙ্গে সঙ্গে র্যাব কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা দিনের পর দিন নিরলসভাবে এটাকে অনুসন্ধান করে আলটিমেটলি তারা ওই চক্রকে ধরেছেন এবং সেই চক্রকে ধরে একেবারে আমার থানাতে সোপর্দ করেছেন এবং আমাকে সমস্ত তথ্য তারা দিয়েছেন। তো এটি আমাদের এই বিশ্ববিদ্যালয় কমিউনিটির মধ্যে, বিশেষ করে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী, তাদের মধ্যে বড় ধরনের একটা আশার সঞ্চার করেছে যে এত একটা জটিল বিষয়, সেটাকেও কিন্তু খুব অল্প সময়ের মাঝে, সময়ে যে আমরা খুব বেশি কর্তৃপক্ষে দিতে পেরেছি তা নয়, কিন্তু তারপরে দেখলাম যে একেবারে অনুপুঙ্খ তদন্ত করে সেই জিনিসগুলো তারা বের করেছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় এবং আমি মনে করি যে র্যাবের আসলে বয়স তো খুব বেশি নয়। মহাপরিচালক একটু আগে বললেন 2004 সালের প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠানকে কিছু সময় দিতে হয়। আমি আশা করি যে সময়ের ব্যবধানে র্যাব সত্যিকার অর্থেই বাংলাদেশের সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটি দিবেন তারা। আর বঙ্গবন্ধু, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যে কথাটি বলেছেন, উনি প্রায়শই বলতেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি কাজ দুষ্টের দমন এবং শিষ্টের পালন। যে সন্ত্রাসী, যে চাঁদাবাজি, যে অপরাধী, যে দুর্নীতিবাজ, তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, তাকে বিচারের কাঠগড়ায় সুপর্দ করা। আর নিরীহ মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, বাংলাদেশের 16 কোটি মানুষের সব মানুষই তো এই ধরনের নিরীহ সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা বিধান করা, তাদেরকে যথাযথ নিরাপত্তা দেয়া, সেই কাজটি র্যাব করে চলেছে। আমি আশা করি যে তারা আরও ভালোভাবে সামনের দিনে করবেন। তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যাবের প্রত্যেক সদস্যকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। র্যাবকে কতটি ব্যাটালিয়নে ভাগ করা হয়েছে এবং কতগুলো সদস্য নিয়ে র্যাব কার্যক্রম শুরু করেছে? প্রথমে আমাদের র্যাব যখন সৃষ্টি হয় তখন মোট 7টি ব্যাটালিয়ন নিয়ে এবং র্যাব হেডকোয়ার্টার নিয়ে র্যাব সৃষ্টি হয়। তার মধ্যে ঢাকায় 4টি এবং 3টি বিভাগে, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে 1টি করে মোট 7টি ব্যাটালিয়ন নিয়ে র্যাব যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে আরও 5টি ব্যাটালিয়ন যোগ হয়। সেখানে একটি বরিশাল, একটি সিলেট, একটি সিরাজগঞ্জ এবং একটি নারায়ণগঞ্জ এবং একটি ঢাকাতে। এই বর্তমানে এই 12টি ব্যাটালিয়ন এবং র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার নিয়ে র্যাবের সাংগঠনিক কাঠামো দাঁড়িয়ে আছে। অনুমোদিত ফোর্স আমাদের র্যাবে এখন যেটা আছে সেটা ৯৭২৭ জন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের ফোর্স নিয়ে। বর্তমানে আমাদের এই কম বেশি সবসময় হয় ৮৮০০ জন সদস্য নিয়ে এখন আমাদের র্যাবের এখন বর্তমান যে আমাদের স্ট্রেংথ আছে। র্যাবের সবচাইতে বড় সফলতা কোনটি বলে আপনি মনে করেন? আমি মনে করি র্যাব প্রতিষ্ঠার পর থেকে যে উদ্দেশ্য নিয়ে র্যাব গঠন করা হয়েছিল, যে আইন শৃঙ্খলাকে আপনার স্বাভাবিক করা, র্যাব গঠনের পর থেকে আমি যেটি আপনার যে এই সন্ত্রাসী, চাঁদাবাজি কিংবা অন্যান্য যে সকল অপরাধী আছে তাদেরকে যে গ্রেপ্তার করা, যেমন র্যাব প্রতিষ্ঠার পর থেকে এই যাবৎ আপনার প্রায় ৯২,০০০ অপরাধীকে আমরা র্যাব গ্রেপ্তার করতে পেরেছে। এটি ছাড়া র্যাব যে অস্ত্র উদ্ধার করেছে, বেআইনি অস্ত্র, সেটি আপনার প্রায় ৮,০০০-এর মতো অস্ত্র উদ্ধার করেছে। এবং তারা এই সময়ে, এই যে আপনারা জানেন যে এই 1999 সাল থেকে দেখা যায় যে হুজি এখানে যে অ্যাক্টিভ ছিল জঙ্গি সংগঠন, এবং তারা এখানে এই যদিও তাদের অপারেশন কম, কিন্তু তারপরেও দেখা যায় তারা বিভিন্ন অপারেশনে 100-র বেশি লোককে এখানে হত্যা করেছে এবং আহত করেছে 500-র বেশি। এবং 2004 সালের পর থেকে যে এখানে জেএমবি তাদের অ্যাক্টিভিটিস শুরু করে, তারাও 100-র বেশি লোককে এখানে হত্যা করেছে এবং 500-র বেশি লোককে তারাও আহত করেছে। এই ছাড়াও অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠন, তাদের যে তৎপরতা, এই সকল অপরাধী এবং এই বিশেষ করে জঙ্গি সংগঠন, এদেরকে আপনার অ্যারেস্ট করে এবং তাদেরকে আইনের আমলে নেওয়ার ফলে আপনারা জানেন যে জঙ্গি তৎপরতা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে চলে আসছে। এটি ছাড়া আপনারা জানেন যে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে চরমপন্থীরা, তারা একটি আলাদা স্বর্গরাজ্য তারা গড়েছিল, এখন সেটিও সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে আছে। তো সব কিছু মিলে এটা ছাড়া আপনারা জানেন যে ভেজাল বিরোধী অভিযান,
তারপরে ভিওআইপি, অবৈধ ভিওআইপির যে ব্যবসা, এগুলি নিয়ন্ত্রণ, তারপরে আপনার যে সিম, অবৈধ সিম সংগ্রহ করে এগুলির মাধ্যমে মানুষের যে চাঁদাবাজি, মানুষকে যে হুমকি দেওয়া, এই সকল জিনিস একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়। অর্থাৎ সার্বিকভাবে আইন শৃঙ্খলা একটি স্বাভাবিক পর্যায়ে যে নিয়ে আসলো, আমি মনে করি এটি র্যাবের সবচেয়ে বড় সফলতা। র্যাব এবং জনগণ, এই জনগণের কতটুক আস্থা আছে এই র্যাবের প্রতি? এই অল্প সময়ের মাঝেই র্যাব তাদের কার্যক্রম যেভাবে পরিচালনা করে চলেছে তাতে জনগণের মনে একটি আস্থা সৃষ্টি হয়েছে। আমি দেখেছি বহু জায়গায় কেউ যদি কোনো জটিলতায় পড়েন, কোনো সন্ত্রাসী চাঁদাবাজির কবলে পড়েন, উনি চেষ্টা করেন দ্রুত র্যাব নিয়ন্ত্রণ কক্ষে খবর দেওয়ার জন্য, কারণ এটি মনে করেন যে র্যাবকে জানানো গেলে এই সমস্যাটা দ্রুত নিরসন হতে পারে। এমনকি আমার বিশ্ববিদ্যালয়ে ইদানিংকালে তথ্য প্রযুক্তি যেমন আমাদেরকে প্রচুর সম্ভাবনা এনে দিয়েছে, এই তথ্য প্রযুক্তি কিন্তু মানুষের অপরাধ প্রবণতা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। প্রায় মোবাইল টেলিফোনে আমাদের শিক্ষক, আমাদের সহকর্মীদেরকে চাঁদার হুমকি দেওয়া হয়, এই করা হয়, সেই করা হয়। আমি তখন আমার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে যখন শুধুমাত্র বলি যে এই ঘটনা ঘটেছে, তিনি ওই নাম্বারটা নেন, আর মোবাইল ফোনে তো আপনার ওই যেখান থেকে আসে সেই ফোন নাম্বারটা উঠে যায় এবং সঙ্গে সঙ্গে র্যাব কর্তৃপক্ষে জানানোর সাথে সাথে ওনারা ট্র্যাকিং করে আমি দেখেছি দ্রুত এটা বের করে ফেলেন, এমনকি অপরাধীকে ধরেও ফেলেন। এরকম ঘটনা ঘটেছে। তো এগুলো জনমনে একটা আস্থার সৃষ্টি করে। এই আস্থাটাই দরকার। একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা র্যাব হোক, সেটা পুলিশ বাহিনী হোক, অন্য যে কোনো বাহিনী হোক, তাদের মূল কাজ কিন্তু জনগণের আস্থা অর্জন। আর যেটি আমি মনে করি যে দেখেন, অপরাধ হয়তো সবসময় আপনি একেবারে অপরাধ সংগঠনের সময় গিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না। একটা বাড়িতে একটা অপরাধ সংঘটিত হচ্ছে, রাস্তায় কেউ কারোর উপর আক্রমণ করছে, হত্যাকাণ্ড ঘটাচ্ছে, সেইটা হয়তো সেই মুহূর্তে, কারণ কোনো দেশ তো পুলিশ রাষ্ট্র করা যাবে না যে প্রত্যেক জায়গায় পুলিশ সঙ্গে দাঁড়িয়ে থাকে, প্রত্যেক বাড়িতে পুলিশ বা র্যাবের সদস্য থাকবে। কিন্তু অপরাধ সংঘটিত হওয়ার পরে অতি দ্রুত, যাতে আজকে অপরাধ বিজ্ঞান যে জায়গায় গেছে, অতি দ্রুত সেই অপরাধের উৎস খুঁজে বের করে কে অপরাধী তাকে দ্রুত যদি ধরে ফেলা যায়, এইটাই কিন্তু প্রতিরোধক হিসেবে কাজ করে। উন্নত বিশ্বে আমরা সেটাই দেখি। তা আমি আশা করব যে আমাদের দেশের র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই ফরেন্সিক অ্যাক্টিভিটিস এগুলোকে আরও আধুনিক যুগোপযোগী করার চেষ্টা ওনারা নিজেরা করবেন। সরকার থেকে তাদেরকে সেই সাহায্য সহযোগিতা দেওয়া হবে। এই দেশকে সত্যিকার অর্থেই জনগণের জন্য একটি শান্তির দেশে রূপান্তর করার জন্য এই র্যাবের বহু কিছু করার আছে এবং আমি আশা করি যে আমাদের এই র্যাব অতি নতুন প্রতিষ্ঠিত একটি বাহিনী, তারা সেইভাবেই তাদের কাজকর্ম এগিয়ে নিয়ে যাবেন। জনগণের আস্থা যেভাবে অর্জন তারা ইতিমধ্যেই করেছেন, সেটা আরও বহুগুণে বেড়ে যাবে। এদেশের জনগণ র্যাবের কাছে কি ধরনের প্রত্যাশা করতে পারে বলে আপনি মনে করেন? সব রকমের সমস্যা বা হুমকির জন্য যে একটা আস্থা বা একটা যে শান্তি বা এই হুমকির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য জনগণ প্রথমেই র্যাবকে চিন্তা করে। আমার এই 1 বছর 2 মাসের যে র্যাবের অবস্থান, এখান থেকে আমি যেটা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি, এমন কোনো সমস্যা নেই যেটার জন্য তারা র্যাবের কাছে না আসে। ছোট হোক, বড় হোক, পারসিভড হোক বা আসলেই যেটা সংগঠিত হচ্ছে সেটা হোক, সব ধরনের সমস্যার জন্যই মানুষ র্যাবের শরণাপন্ন হচ্ছে। এটা অত্যন্ত আমাদের কাছে এটা ভালো লাগে যে দেখে যে জনগণ আমাদের প্রতি আস্থা রাখছে। অপরাধের বিভিন্ন ধরনের অপরাধ এবং স্যার যেটা বলেন আগে যে এই নতুন টেকনোলজি ব্যবহার করে যে সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে, সেই সমস্ত অপরাধের বিরুদ্ধে আমরা যেন আরও অ্যাক্টিভ হই, সেটাও জনগণ আমাদের কাছে আশা করবে। এবং বিশেষ করে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী যেটা সমাজকে কুরি করে খাচ্ছে, বা রিলিজিয়াস মিলিটেন্সি যেটা ধর্মীয় জঙ্গিবাদ, যেটা দেশের মানুষের অশান্তি এবং দেশের ভাবমূর্তি বিদেশের কাছেও যেটা বিনষ্ট করছে, এদের বিরুদ্ধে যেন আমরা কঠিন বা কঠোর হই এবং তাদেরকে শক্ত হাতে দমন করি বা আইনের আওতায় নিয়ে আসি। এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় জনগণ আমাদের কাছে প্রত্যাশা রাখে বলে আমার মনে হয়। হরতাল চলাকালীন আপনাদের র্যাব কি ভূমিকা পালন করে থাকেন? আপনারা জানেন যে বিরোধী দল সেটা হরতাল দিতে পারে,
তা হরতাল দিলে এখন হরতালে আমরা যেটা মূলত হরতালের জন্য সেটা যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে তারাই হরতালের জন্য তাদের ডেপ্লয়মেন্ট থাকে, কিন্তু হরতালে আপনি যদি কোনো ধ্বংসযোগ্য, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুর কিংবা এই জাতীয় যে ব্যাপক জানমালের ক্ষতির যদি কোথাও হয়, সেই সকল ক্ষেত্রে র্যাব সেখানে যায় এবং মানুষের জীবন, মানুষের সম্পদ এই সকল রক্ষা করার জন্য র্যাব তাদের ব্যবস্থা নিয়ে থাকে। তো এই হরতালেও সেটি যদি, কারণ আসলে মূলত র্যাব যে কাজ করে, আপনারা জানেন যে এইখানে বলা হয়েছে র্যাবের মাত্র 12টি ব্যাটালিয়ন সারা দেশে কাজ করে। এর ভিতরে আপনার ঢাকা মহানগরীতে মাত্র 5টি ব্যাটালিয়ন এখানে কাজ করছে, আর বাকিটি 60টি ব্যাটালিয়ন গোটা বাংলাদেশে কাজ করছে। তো এখন গোটা বাংলাদেশে যদি কাজ করে, তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি র্যাবের সদস্য সংখ্যা খুবই অল্প, কিন্তু অল্প হলেও তারা যেই ভিত্তিতে কাজটা করে, সাধারণত তথ্য এবং ইনফরমেশন তাদের কাছে যেগুলি আসে সেই তথ্য ভিত্তিক তারা বিভিন্ন অপারেশন তারা চালিয়ে থাকে। তালিকাভুক্ত যে সন্ত্রাসী, এদের গ্রেপ্তারের ক্ষেত্রে আপনারা কতটুকু সফল হয়েছেন বলে মনে করেন? তালিকাভুক্ত যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী দেশে ছিল, আপনারা জানেন যে অতীতে বিভিন্ন অদ্ভুত সব নামে তারা পরিচিত ছিল এবং তাদের যে অপরাধমূলক কার্যক্রম, সেই কার্যক্রমে ঢাকা, বিশেষ করে ঢাকা এবং ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় শহর এবং বিভিন্ন অঞ্চলে মানুষ অশান্তিতে ছিল, এটাতে কোনো সন্দেহ নাই। এবং তাদের অপরাধমূলক কার্যক্রমের বিভিন্ন প্রতিবেদন আমরা দেখেছি তখন। তো আমাদের র্যাব সৃষ্টি হওয়ার পর থেকে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ছিলাম সবসময়, এবং আপনারা নিজেরাই দেখে থাকবেন এখন এই সমস্ত সন্ত্রাসীদের কার্যকলাপ বা যারা শীর্ষ সন্ত্রাসী বলে পরিচিত, যাদের ভয়ে ব্যবসায়ীরা, সমাজের বিভিন্ন শান্তিপ্রিয় মানুষ সবসময় সন্তুষ্ট থাকতো, তারা কিন্তু সেই সমস্ত কার্যক্রম কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো র্যাবের কার্যক্রমের জন্য তারা নিষ্ক্রিয়, অধিকাংশই দেশের বাইরে এবং দেশে নাই তারা, এবং তাদের কার্যক্রমের উপরে, তাদের চলাচলের উপরে আমাদের গোয়েন্দা নজরদারি সবসময় আছে, এবং তাদের জন্য আমাদের এই দেশ যে আনসেফ বা নিরাপদ নয়, এই মেসেজটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। তাদের কার্যক্রমকে আমরা এইভাবে খর্ব করতে সক্ষম হয়েছি।